সেঞ্চুরিয়ান হিসেবে আবির্ভূত হলেন বাংলাদেশের এবং পক্ষে। বাংলাদেশের দলের তো জন্য প্রথম সেঞ্চুরি হলো। এটা আসলেই আমাদের জন্য একটা গর্বের বিষয়। এই সেঞ্চুরিটা আমাদের মনে হচ্ছিল যে এই ৮০ করে। এর আগে আমরা ৯৫ দেখেছিলাম, এবং তামিম ওই করেছিল সময় একটু ৫ রানের রান জন্য। রেটটা একটু স্লো হয়ে গিয়েছিল, এই- আদারওয়াইজ আমরা হয়তো বা ৩৮০ ক্রস করতে পারতাম, যেটা সেঞ্চুরির পরও ৫-৬টা বলে খুব বেশি স্ট্রোক করতে পারেনি, যে প্রত্যাশিত ছিল আর একটু বেশি। নাহলে আমাদের ২৮০ যেটা বলছিলেন যে ইমরুল কায়েসের এটা এখন হচ্ছে তখন ভাই এই বিষয়টা আমরা একটু পরে আসছি, বিরতির পরে আবার ফিরে আসছি। আমরা আবার যাচ্ছি একটি বিরতিতে, ফিরছি কিছুক্ষণ পর। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। কথা বলছিলাম আমরা, তখন ভাই আপনার সাথে কথা যেটি বলছিলাম যে ইমরুল কায়েসের খেলাটা কতটা যুক্তিযুক্ত ছিল, এবং সৌম্য সরকারকে আমরা দেখেছি যে আগে শুরুতেই নামানো, কিন্তু আজকে ইমরুল কায়েস সেখানে নেমেছে। না, আমাদের স্পেশালিস্ট ওপেনার কিন্তু লাগবেই। আমরা আজকে আর প্রথম ম্যাচ কন্ডিশনের সঙ্গে মানিয়ে না, কয়দিন সময় পেয়েছে ইমরুল কায়েস, মাঝখানে তো ৩-৪ দিন। আর এটা বিষয় হচ্ছে যে খেলার মধ্যে গিয়েছে, যে এমন হতো যে খেলার ছাড়া দলের সঙ্গে টেন্টে থাকলো, আবহাওয়া কন্ডিশনের সঙ্গে অভ্যস্ত হলো। বাংলাদেশের সবাই কিন্তু 17-18 দিন আগে গিয়েছিল। তো এই যে টেন্টে থাকার ওই যে ওই একটা বিরুদ্ধ কন্ডিশন, অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের কন্ডিশন কিন্তু ফেভারেবল কন্ডিশন না আমাদের জন্য। যেমন আজকের মাঠটার কথা ধরেন না, যে ইয়েতে লম্বাই মাঠটা ৯০ মিটার, মানে ৯০ মিটার, আর স্কোয়ার এই রিজিয়নে ৫৩-৫৫-৫৬ মিটার। মানে এই ধরনের একটা মাঠে খেলাও তো প্রথমবার মধ্যে একজন গিয়ে অ্যাডজাস্ট করা। এই জন্যই মাঠটার নাম ওভাল। সেই ওভাল আকৃতি, ডিম্বাকৃতি। তো এটা ইমরুল কায়েসের। আর একটা অ্যান্ডারসন ওই সময় কিন্তু বোলিংটা দারুণ করছিলেন। অ্যান্ডারসন কিন্তু অসম্ভব বড় বোলার। তো যেটা হচ্ছে যে আমাদের কপাল ভালো যে অ্যান্ডারসন বিশেষ করে সেরকম ফর্মে নাই, দুর্দান্ত সুইং করাতে পারেন। তার আজকে অ্যান্ডারসনের প্রথম স্পেলে সেই ঝলকটা আমরা দেখলাম, যে অ্যান্ডারসন কেন বিশ্বের অন্যতম সেরা সুইং মাস্টার বা পেস বোলার। আর শুধু একা কায়েসকে দোষ দিয়ে তো লাভ নেই, ইমরুল কায়েসকে। আমাদের ইনফর্ম ওপেনার তো আরো একজন ছিলেন, তামিম ইকবাল। তিনিও তো জেমস অ্যান্ডারসন বলে বিট হয়ে গেলেন। আসলে ব্যাপারটা ছিল কি, যে আমরা এই দুজন ওপেনারকে আমার মনে হয়েছে যে তারা অ্যাকর্ডিং টু দি সিচুয়েশন অফ দি ডিমান্ড অফ দি সিচুয়েশন তারা খেলেননি। এবারের ওয়ার্ল্ড কাপের ট্রেন্ড কিন্তু বাকি আগের যে ওয়ার্ল্ড কাপগুলো ছিল তার থেকে ভিন্ন। এবার কিন্তু ব্যাটসম্যানরা প্রথম ৩০ ওভার উইকেট হাতে নিয়ে খেলছেন, এবং তারপরে তারা রান রেট, আমরা আরো বলতে পারি যে ৭০-৮০ দশকের যে ট্র্যাডিশনাল ওয়ানডে ক্রিকেটটা ছিল সেটাই আসলে এবার সেটা আবার ফিরে এসেছে। লাস্টে তো সেখানে তাদের উচিত ছিল মাটি কামড়ে পড়ে থাকা, যেই বলগুলি তাদের প্লেয়েবল ছিল না সেই বলগুলিকে তুমি অ্যাভয়েড করো। ওয়াই ডু ইউ গো অ্যান্ড হ্যাভ টু টাচ বাই ইউর গ্লাভস অর ইউর নিক? এগুলোর তো দরকার নাই। এই সময় তো আসবে, ১০ ওভার ১৫ ওভার যদি টিকে থাকা যায়, টাইম উইল অটোমেটিক্যালি কাম। যেটা থার্ড উইকেট পার্টনারশিপ এই সৌম্য সরকার এবং মাহমুদুল্লাহ রিয়াদ দেখিয়ে দিয়েছে, যে কিভাবে উইকেটে থাকলে রান অটোমেটিক্যালি আসে। আসলে একটু অস্থির ছিল, একটু বোধহয় ওভার কনফিডেন্ট ছিল। আর ক্যাচ ড্রপের ব্যাপারে আমি সবসময় বলি, যে কেউ ক্যাচ ড্রপ করুক যে দলেরই, সে তখন ওই ম্যাচে থাকে না, এবং না থাকার কারণেই কিন্তু ক্যাচটা ড্রপ হয়। আপনার কিন্তু এই ১০০ ওভারের প্রতিটা মুহূর্ত কিন্তু আপনাকে ফোকাস থাকতে হবে হিসেবে। তামিম ইকবাল নিশ্চয়ই অন্য কিছু ভাবছিল তখন, যে কারণে এতটাই সহজ ছিল যে ম্যাচ এই ক্যাচ ওই সময় একেবারে শেষ মুহূর্তে যখন ওই একটা ক্যাচের জন্য বাংলাদেশের আজকে এবং জয় পরাজয় নির্ধারণ হয়ে যেতে পারত। রুবেল হোসেন যদি স্ট্রাইকটা না করতো তার পরের ওভারে, তাহলে কিন্তু, এবং যদি আজকে বাংলাদেশ জিততে না পারতো, সব তামিমের উপর। তবে এই জায়গাটা আমি মাশরাফিকে আবারও স্যালুট দিতে হয়। মাশরাফি যেটা বললেন ম্যাচ শেষে, তামিম ইকবালের খুব স্বাভাবিকভাবেই তামিম ইকবালের প্রসঙ্গ উঠলো, ক্যাচ ছাড়ার প্রসঙ্গ উঠলো। মাশরাফি বললেন যে পার্ট অফ গেম। আমি মনে করি তামিম আমাদের দলের সেরা ফিল্ডারদের একজন, এবং এই ক্যাচ ছাড়ার প্রতিফলন, রিফ্লেকশন মাঠে পড়েনি, আমরা ম্যাচ জিতেছি। তো এইটাই হচ্ছে মানে রিয়েল লিডার। মাশরাফিকে আমি যত দেখছি অবাক হচ্ছি। মাশরাফি কিন্তু টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানিয়েছেন। এটা কিন্তু শুরুতেই কিন্তু টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানালেন, মুক্তিযোদ্ধাদের উৎসর্গ করলেন, তারপরে টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানালেন। টিম ম্যানেজমেন্ট দেখেন এই কয়েকদিন আগে সব কৃতিত্ব কিন্তু তার সতীর্থদের দিয়েছেন, তিনি কিন্তু নিজের জন্য কিছুই নেন। আমি টিম ম্যানেজমেন্টের বিষয়টা একটু গুরুত্ব দেবো, কারণ খেয়াল করেন, ক্যাপ্টেন ছিলেন তো মাশরাফি, রেগুলার ক্যাপ্টেন। সে মাশরাফি থেকে মুশফিক তো ক্যাপ্টেন ছিলেন। তো মাশরাফি এই যে দলে আসবেন বিশ্বকাপে, এইটা এরকম আমরা মানে এটা অনিশ্চয়তার মধ্যে ছিল, যে মাশরাফি দলে আসবেন এবং তিনি অধিনায়কত্ব করবেন। ঘরের মাঠে নেতৃত্ব মাশরাফি দিতে পারেননি গত বিশ্বকাপে। তো সব মিলিয়ে যে মাশরাফি যে
কে ম্যানেজমেন্ট আবার তার উপরে আস্থা রাখলো, এবং সেই সেই আমি বলবো যে একটা এখানে টিম ম্যানেজমেন্টকে কৃতিত্ব দিতে হয় যে মাশরাফি আজ দলে আছে বলেই কিন্তু দলের খুব স্পিরিটেড, দলের কোনো ধরনের নিখেজ। হ্যাটস অফ টু হিম আসলে, কারণ মাশরাফির মতো প্লেয়ার, ওর মতো প্লেয়ার আমি কি বলবো, মানে ও কতবার আমি ঠিক জানি না, 14 বার থেকে ও 14 বারের অধিক কিন্তু তার অস্ত্রোপচার হয়েছে তার শরীরে। হ্যাঁ, 14 বারের বেশি কিন্তু অ্যানাদার প্ল্যানেট তার শরীরে। সৌরভ গাঙ্গুলি সেই কমেন্টে আসলে ঠিক যে হ্যাঁ 12-13 বার তো হবে তার অস্ত্রোপচার হয়েছে, অথচ আপনি দেখবেন অ্যান্ড্রু ফ্লিনটফ একটা অপারেশনের ভয় কিন্তু ক্রিকেট খেলা ছেড়ে দিয়েছে। তো সেখানে কতখানি উইল পাওয়ার থাকলে একটা প্লেয়ার 13-14টা অপারেশন, আমার মনে হয় আরেকটু বেশি হবে সংখ্যাটা এই মুহূর্তে আমার মনে নিজে পড়ছে বলতে না। পারবে না হ্যাঁ, কতবার তার অপারেশন হয়েছে, এবং এবার তারপরে বিশ্বকাপ খেলাটাও অনিশ্চিত হয়ে গিয়েছিল। আহত অবস্থায় থেকে সামনে থেকে দলকে লিড করেছেন। ওই যে এটা তামিমের একটা ব্যাপারটা। টোটালি একটা শিয়ার উইল পাওয়ারের বিষয়, আসলে প্রচন্ড will power। কয়েকদিন আগে তো সৌরভ গাঙ্গুলি বলছিলেন যে কামস ফ্রম অ্যানাদার প্ল্যানেট, আসলে অন্য গ্রহের মানুষ। মাশরাফি সারা পৃথিবীর ক্রিকেটারদের জন্য একটা একটা আদর্শ যে কিভাবে বারবার ফিরে আসতে হয়, মানে মানে রিয়েল ফাইটার, মানে এত বড় ফাইটার। গাঙ্গুলি নিজেও এবং একবার ফিরে শেষ এসেছিলেন। ওভারে যখন রুবেল বল করতে যায়, বল করতে যাওয়ার আগেও কিন্তু তার সাথে কথা বলেছেন অধিনায়ক হয়েছে। হিসেবে, সেই কারণে বোধহয় সে একটু আত্মবিশ্বাসও পেয়েছে রুবেল। হ্যাঁ হ্যাঁ। এবং আজকে যখন আমরা সব শেষে দেখতে যাই, আপনি তমন ভাই যেমন বললেন যে তিনি বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের উৎসর্গ করেছেন, ওই সময় কিন্তু দেখেছি যে কপালে কিন্তু তিনি পতাকা বেঁধে নিয়েছিলেন, দেশের প্রতিও তার সেই ভালোবাসাটা আছে। তো ক্যাপ্টেন হিসাবে সার্বিকভাবে এবার আপনি তাকে কত মার্কস দিবেন হাসান ভাই? না, তাকে আমার পুরো কৃতিত্বই দিতে হবে। আসলে শ্রীলঙ্কার বিরুদ্ধে আমাদের করার কিছু ছিল না, রানটা অনেক বেশি হয়ে গেছিল, এবং যে কারণে বিশেষ করে প্রথমেই আমরা যখন 3 মানের ক্যাচটা স্লিপে ফেলে দিলাম, 3টা লাইফ পেয়েছে, সাকারা 2টো লাইফ ক্লিয়ার চান্স, একটা রান আউট। তো বাজে ফিল্ডিং হয়ে যাওয়াতে আমরা 92 রানে ওই ম্যাচটা হেরে গিয়েছিলাম। কিন্তু আমার যেটা সবচেয়ে অবাক লাগে যে বাংলাদেশ দলের একটা ব্যাটসম্যান এখন 13তম সর্বোচ্চ রান সংগ্রহকারী হিসেবে 250 রান পার করে ফেলেছেন এই বিশ্বকাপে। তিনি হচ্ছেন মুশফিকুর রহিম। আর মাত্র 4টা ইনিংস খেলে আজকে তিনি তার পঞ্চম 50 করলেন, এবং হাইয়েস্ট রান করলেন 89। এবং একটা ম্যাচ তো আমাদের 5 ম্যাচ খেললেও আমরা কাগজে কলমে একটা ম্যাচ তো টাইড হয়ে গেছে অস্ট্রেলিয়ার সাথে। তো 4 ইনিংসে তার এখন 85 এর মতো অ্যাভারেজ, এটা দেখার মতো। এবং আজকে কিন্তু তার 4টা ডিসমিসাল ছিল উইকেটের পিছনে, এবং এটাও কিন্তু একটা বিশাল। আসাম ভাই, মাইকেল হোল্ডিং কিন্তু অনেকবার বললেন যে ম্যান অফ দ্য ম্যাচ, আমার চোখে ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছে এটা মুশফিকুর রহিম। কি টিপি ইনিংস 89, মানে ইয়েতে বলের থেকে 100, মানে বলের থেকে কত রানটা কত কম, 115 স্ট্রাইক রেট ছিল। তো এটা চিন্তা করা যায় যে ওই যে বাংলাদেশের রানতে 300 হলো, এটা 250 হওয়াটাই ডিফিকাল্ট ছিল। মুশফিক যদি মানে শুধু একটা 50 না, মুশফিকের ইনিংসটা ছিল যে ইংল্যান্ডকে মানসিকভাবে মানে এটা কি ইংল্যান্ডকে স্নায়ুযুদ্ধে হারালেন ইংল্যান্ডকে। ইংলিশ বোলার যখন চেপে বসেছিল তখন মুশফিক এক প্রান্ত থেকে অনবরত স্ট্রোক খেলে গেছেন, বাউন্ডারির পর বাউন্ডারি বেনে গেছেন। ইংল্যান্ডকে যে ইংল্যান্ডের পরে যে কর্তৃত্ব ফলানো এটা খুব জরুরি, একজনকে এক বা দুজনকে এই কর্তৃত্বটা নিতে হয়, যে এই ডমিনেন্স একটা অ্যাটিটিউডটা শো করতে হয়, গাছটা শো করতে হয়। তো মাশরাফি এটা দেখে দিয়েছেন, এবং ওইটাই আসলে আমাদের বড় পুঁজি হয়ে যায়। ওই মাশরাফির অ্যাটিটিউডটাই পরবর্তীতে বোলিং নিয়ে ফিল্ডিংয়ে আমাদের অনেকটা কাজে এসেছে। হাসান ভাই, আজকের খেলা আমরা দেখেছি স্পিনারদের নেওয়া হয়েছে, কিন্তু স্পিন কিন্তু খুব বেশি কাজ করেনি আজকে। করেনি, আবার করেছেও তো আপনার সানি একটা রান আউটের বল করেছে। আরেকটা বিষয় যে সাকিব দেখবেন 39 রান দিয়েছে এবং ভালো রান আপ করেছে। আজকে কিন্তু টার্নিং পিচ ছিল এবং উইকেটটা ফ্ল্যাট ছিল। যতটা না আপনি সকালবেলা একটু বাউন্স বাই স্পোর্টিং দেখেছেন, সাধারণত এডিলেড ওভালের উইকেট এরকম থাকে না। আজকে একটু সকালে বৃষ্টি ছিল, এর জন্য উইকেটে একটু ময়েশ্চার ছিল দেখে ফার্স্ট আওয়ারে আপনার ইংল্যান্ড এই কারণে টস জিতে বোলিংটা নিয়েছিল, ব্যাটিং নিতই। কারণ ক্রিকেটের বেসিক্স হচ্ছে আপনি যতই যাই করেন উইন টস ব্যাট ফার্স্ট। তাতে হয় কি আপনি 250 যদি করেন এটা আপনার অপোনেন্টের প্রতি একটা প্রেসার হয়। 220 করেও কিন্তু পাকিস্তান সাউথ আফ্রিকার 235 রান করে পাকিস্তান। তার মানে আজকে বাংলাদেশের কম্বিনেশন ভালো ছিল টোটালি। অবশ্যই সিদ্ধান্ত টিম ম্যানেজমেন্ট নিয়েছে। আসলে টিম ম্যানেজমেন্ট একটা বাড়তি স্পিনার নিয়েছিল, কারণ এটা হচ্ছে বাংলাদেশের গত ম্যাচে গতবারকে বাংলাদেশ ইংল্যান্ডকে হারিয়েছে। আর একটা বিষয় যে ট্র্যাডিশনালি ধরে নেওয়া হয় যে আমাদের কি ইংল্যান্ড বা নিউজিল্যান্ড
এই দলগুলো বা স্কটল্যান্ড এই ধরনের দলগুলো স্পিন একটু দুর্বলতা আছে। তবে আমার কাছে একটু অভিজ্ঞতার অভাব মনে হয়েছে আমাদের স্পিন অ্যাটাকে সাকিব ছাড়া। আমার মনে হয় কেন জানি এবার সিলেক্টররা কিভাবে দল নির্বাচন করেছেন। আমাদের একজন অভিজ্ঞ বাহাতি স্পিনার আছে আব্দুর রাজ্জাক, দলে থাকলে আজকে আরেকটু ভালো দেখতে পারতাম আমরা পারফরমেন্স। তবে একটা বিষয় সাকিব যেহেতু রেগুলার উইকেট টেকার, সাকিব আজকে উইকেট পায়নি। আর একটা বিষয় যে ইংল্যান্ডের বা স্কটল্যান্ডের স্পিন উইকনেসকে কাজে লাগা বা ইংল্যান্ডকে স্পিন দুর্বলতা কাজে লাগানোর জন্য আলফ হাসান কিনে আছে বাটলি স্পিনার হিসাবে। এখন এই স্ট্র্যাটেজিটা কাজে লাগেনি, এখন স্ট্র্যাটেজি কাজে লাগেনি, এখন এটার সাথে অনেকগুলো ফ্যাক্টর জড়িত। প্রথমত হচ্ছে যে উইকেট। এই আরেকটা বিষয় যে এবার বিশ্বকাপে খেয়াল করবেন কোন স্পিনারটা এমন ভালো কিছু করলো, একমাত্র ড্যানিয়েল ভেট্টোরি এখন পর্যন্ত দারুণ করে যাচ্ছে। কিন্তু এটা হচ্ছে ইয়েতে আমাদের পুরোপুরি বলার এখনো সময় আসেনি যে স্পিনাররা ভালো